ভাগ্যবতী পর্ব ১১। শ্বশুরবাড়ি পা দিতে না দিতেই আশুর মুখোমুখি হয় বকুল। বাইকের উপর বসে একের পর এক সিগারেটে ফুঁক দিচ্ছে, সাথে তার চেলা লালনও আছে। বকুল শ্বশুরবাড়ির লোকের সামনে আশুর সাথে কথা বলতে চায় না। কখন না জানি কোন অসভ্যতা আমি করে বসে, কে জানে। তারপর দেখা গেল শ্বশুরবাড়ি ঘরেই তুলল না নতুন বউকে। আশুকে ক্রস করে যাবার সময় আশু চাপা গলায় বলে, এত খুঁজেও তোর বোনটাকে পেলাম না। কেমন বোন তোর? তোর বিয়েতেও আসলো না? তুই এখানে কেন এসেছিস? দেখতে এলাম, লুকিয়ে বিয়ে করে নিলি, দাওয়াতও দিলি না। গলায় কি রে? আমার টাকার গয়না না? বকুল হাত দিয়ে গলা ঢেকে ফেলে। আশু মুচকি হেসে বলে, শালা নেমোখারামের বাচ্চা। বকুলের কানে শব্দটা ঝাঝা করে ওঠে। জোরে জোরে পা ফেলে শাশুড়ির দিকে এগিয়ে যায়। আশু বকুলের স্বামীর দিকে ক্রুদ্ধ চোখে একবার তাকিয়ে বাইক স্টার্ট দেয়। বাড়িতে এসে লালনকে বাড়ি পাঠিয়ে দেয়। খাবার ঘরে ঢুকতেই দেখে মা ডাইনিংয়ে চেয়ারে বসে আছে। মেজাজ খিটখিটে হয়ে যায় আশুর। হনহন করে সামনে গিয়ে বলে, আজকে বসে আছো? কতদিন বলবো বসে থাকবে না আমার জন্য? রাত 2টে বাজে, এখনও ঘুমাও নাই? উঠবা তো ভোরে। শরীর খারাপ হইলে কার হব, আমার নাকি তোমার? বস, যাও রুমে গিয়ে ঘুমাও। ভারতী আশুর হাত ধরে চেয়ারে বসায়। উল্টো রাখা প্লেট সোজা করে পাতে ভাত বেড়ে দেয়। আশু বলে, আমি খাইয়ে নিব, তুমি যাও ঘুমাও, পরে শরীর খারাপ করব। তাও তো তোর শোধ হয় না। মায়েরে কষ্ট দিতে ভালো লাগে। দরদ থাকলে মাঝরাতে বাড়ি ফিরতি না। মাঝে বসে থাকে তা মাথায় রাখতি। খাওয়াই দাও, হাত দিয়ে খাইতে ইচ্ছা করতেছে না। আমি ঘুমাইলে তো আর খাইতি না, বউ থাকলে তো আমার আর। কথাটা গলায় দলা পাকিয়ে আসে, আর বের হয় না। ভারতী আশুর থমথমে মুখটা দেখে বলে, উঠবি না? খেয়ে শেষ করে তারপর উঠবি। আশু মায়ের হাতে খায়। এইবার আমার পছন্দে বিয়ে করামো তোকে। না করবি তো দেখবি কি হয়। আমার পুরবিরে চাই। আমার চাই না। ওই মাইয়ের আর কোনোদিন ঘরে তুলুম না আমি। তোর জন্য ওই বিধর্মী মাইয়েটারে ঘরে তুলতে চাইছিলাম। তোর বউ হব আমার পছন্দ করা মাইয়া। লক্ষ্মীমন্ত ধার্মিক একটা বউ ঘরে আসবো আমার। পুরবীরে তোমার ছেলে বউ করব, এইটা ভাবলা কেমনে মা? তাইলে বলছো না কেন? এতদিন ভাবছিলাম ওই মাইয়ারে আমার মনে ধরছে, আসলে ধরে নাই। ওই মাইয়ার দিকে আমার চোখ লাগছে। খিদে তো আমি মেটাবই। বাজান, এগুলো করে না আর বাজান, আমার কথাখানা শোন। শুনছি কোনো দিন? ভারতে আর কিছুই বলে না। ছেলে অনেক আগেই তার হাত থেকে বেরিয়ে গেছে। ভেবেছিল পুরবী মেয়েটা ওরে বাঁধতে পারবো, তাও হইল না। ভগবানের কাছে রোজ মানত করে এমন একটা ছেলে বউ দিতে যে আশুকে সব দিক থেকে আলাদা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে দিতে পারবে। ছেলে আর ছেলের বউ নিয়ে তীর্থে যাত্রা করার বড্ড শখ তার। খাওয়া শেষ করে আশু রুমে আসে। লাইট জানালোর প্রয়োজন বোধ করে না। গায়ের শার্ট খুলে ছুঁড়ে ফেলে ক্লান্ত দেহটা নিয়ে বিছানায় লাফ দিয়ে শুয়ে পড়তেই ও মাগো চিৎকারে দরফরিয়ে উঠে বসে। কে কে ওখানে? লক্ষ্মী, তুই এখানে কি করস? আমার শরীরটা কি তোমার বিছানা মনে হয় আশুদা? এমন নরম মাংসের শরীরে তোমার লোহার মতো শক্ত শরীরটা ধপ করে ছেড়ে দিতে তোমার কি একটু মায়া লাগলো না আশুদা? শালি, তুই আমার বিছানায় শুইছস কেন? তোর রুম নাই, বিছানা নাই? তাড়াতাড়ি লাইট অন করো আশুদা, দেখো আমার শরীরটা কত শত জায়গায় থেতলে গেছে। আশু উঠে এসে লাইট জ্বালায়। বিছানায় তাকিয়ে দেখে লক্ষ্মী এক হাতে পেট আরেক হাতে উরু ধরে শুয়ে আছে। মুখটা কুকড়ে ফেলছে ব্যথায়। আশু হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। সমিত ফিরতে লক্ষ্মীর কাছে এসে বলে, সত্যিই থেতলে গেছে? দেখি কই লাগছে, দেখা আমারে। দেখতেছই তো পেট আর উরু ধরে শুয়ে আছি। লাফ দিয়ে তো পেটের উপরেই রডের মতো হাঁটু দুইটা ফেলছো। এখন আবার দেখতে চাইতেছো? লজ্জা করে না তোমার ছোট বোনের শরীর দেখতে? থাপড়িয়ে গাল ফাটাইয়ে দিব শালি। উল্টোপাল্টা কথা কস। ওঠ, উঠতে পারবি তো? নাকি ধরে ধরে তোর রুমে নিয়ে যাওয়া লাগবে আমার? তোমারে কিছুই করা লাগবে না। ওরে মা, কি ব্যথা! লক্ষ্মী কুজো হয়ে পাশ ফিরে শোয়। আশু লক্ষ্মীর দিকে তাকিয়ে রয়। কি করবে সে? কতটা ব্যথা পেয়ে মেয়েটা কুকিয়ে গেছে। সেই বা কী করবে? অন্ধকারে কিভাবে দেখবে খাটে কে ঘুমিয়ে আছে? নিজের মাঝে অপরাধবোধ কাজ করে। কিছুক্ষণ পর ডাকে, লক্ষ্মী, ব্যথা কমছে? এই লক্ষ্মী। বাহু ধরে জাগায়, কিন্তু কোনো উত্তর পায় না। লক্ষ্মীকে ভুস ভুস করে ঘুমাতে দেখে আবার মেজাজ খারাপ হয়ে যায়।
বিছানা থেকে উঠে এসে বারান্দায় বসে সিগারেট ধরায়। সকালে চোখ মেলে তাকাতেই দেখে লক্ষ্মী তার সামনে বসে আছে মোড়া পেতে। আশু ভুরু নাচিয়ে বলে, কি খবর, কলেজ নাই, এখানে বসে আসোস? কয়টা বাজে? 9টা বাজে। রাতে তোমার অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছিলাম। তারপর তো ব্যথা দিলে এসেই। আসল কথাটাই তো বলা হয় নাই। কি কথা? একটা অর্ডার আছে, কয়েকটা ট্রাক পাস করে দিতে হবে কামালপুর পাহাড়ের ওপরে। ইন্ডিয়া যাব নাকি? ডিল 2 লাখের। দামি মাল আছে মনে হয়। আসবো কখন? আজ রাতে। হয়ে যাবে, অ্যাডভান্স নে হাফ, বাকিটা কাজ হবার পর। হেল্প লাগলে বলিও। তুই ছাড়া কাজ হবনি। রেডি থাকিস। এবার কলেজ যা, পড়াশোনায় ফাঁকিবাজি চলবো না। ক্লাস কয়টায়? 10টায়। উঠ, দিয়ে আসি তোকে। রাত 10টা নাগাদ সবাই ঘুমিয়ে পড়ে। আজ আশু বাড়িতেই আছে দেখে ভারতীয় ঘুমিয়ে পড়ে। 11টার দিকে বাড়ির পেছনের দিকে লক্ষ্মীর জানালার পাশে এসে দাঁড়ায়। জানালার কাছে দুবার নক করতে লক্ষ্মী জানালা খুলে দেয়। হাতের মোবাইলটা প্যান্টের পকেটে পুরে নেয়। জানালার ভেতর দিয়ে মাথা বের করে আশুর কাঁধের উপর ভর করে লাফ দিয়ে নেমে পড়ে। বাইকে করে চলে আসে পাহাড়ের ভেতরের দিকে। সরু রাস্তায় 3টি ট্রাক দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে বাইক নিয়ে সবার সামনে ট্রাকের কাছে এসে দাঁড়ায়। পেছনের ট্রাক দুটোকে ইশারা করে বলে, আমি ইশারা করা মাত্রই দুটোকে নিয়ে ঢুকে যাবা। রেডি থেকো। ড্রাইভার বলে, জি বস। লক্ষ্মীর পেটের ভেতর খসখস করছে। এই ট্রাকের ভেতর আছেটা কি? ট্রাকে 2-3 বার উকিও দিয়েছে সে। দেখতে না পেয়ে রীতিমতো লাফালাফি শুরু করেছে। আশু লক্ষ্মীকে চোখ রাঙাতে লাফালাফি স্টপ করে দেয়। গাড়ি থেকে নেমে লক্ষ্মীকে নিয়ে বর্ডারে চলে আসে। রাতের বেলা গার্ড এমনিতেই কম, 2-1জনকে চোখে পড়ছে মাত্র। সীমানার পিলারগুলোর কাছে এসে দাঁড়ায়, অপেক্ষা করে গার্ডের চোখে পড়ার জন্য। আশুদা ট্রাকে করে কি নিয়ে যাচ্ছে বলো তো? কি আবার নিবে? ড্রাগস নয়তো অস্ত্র, এছাড়া আর কি নিবে? ওহ। মুখের উপর টর্চের আলো পড়তে আশু বলে, শুরু কর। আশু লক্ষ্মীর হাত ধরতে লক্ষ্মী স্যার স্যার বলে চিৎকার করে ওঠে। আশু টানতে টানতে বলে, চল বাড়ি চল। লক্ষ্মী বলে, যাব না তোর সাথে। স্যার শয়তান, তোর সংসার আর করব না আমি। তোকে করতেই হবে। চল বলছি, চল। না, কিছুতেই যাব না। বাঁচাও, বাঁচাও। চিৎকার শুনে আশেপাশের গার্ডরা চলে আসে। একজন ছেলে এবং মেয়েকে ধস্তাধস্তি করতে দেখে যা বুঝার বুঝে নেয়। আশুকে লক্ষ্মীর থেকে ছাড়িয়ে বলে, क्या चल रहा है? क्या तुम इतने रात को लड़की के साथ मस्ती करते यहाँ आ रहे हो? আশু আঙুল দিয়ে বর্ডারের উপরে ইন্ডিয়া দেখায়। গার্ডরা সেই দিকে তাকায়। অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ে না। এর সুযোগে আঙুলের ইশারা করতে ট্রাকগুলো ক্ষেতের মাঝ দিয়ে ইন্ডিয়ায় ঢুকে থাকে। একজন গার্ড খেপে গিয়ে বলে, ফাজলামো পেয়েছো? ওইদিকে কোনো গ্রাম নেই? চাইলেই ইন্ডিয়া যাওয়া যায় নাকি? ভাগো এখান থেকে। গার্ডরা ভালোই বাংলা জানে বলে মনে হয়। আশু সরি বলে লক্ষ্মীকে নিয়ে দৌড় দেয়। লক্ষ্মী বলে, এই বাঙালি আমাদের লোক ছিল তাই না? তাই তো। বেশি কথা না বলেই ভাগিয়ে দিল। বিনিময়ে 10,000 খেয়েছে। স্পটে আসতেই লাস্টের ট্রাকটা সামনে দিয়ে ধীরে ধীরে চলে গেল। লক্ষ্মীর কানে হালকা মেয়েলি কান্নার সুর ভেসে আসলো। এখানে কে কাঁদে? এদিক ওদিক তাকায় লক্ষ্মী, চোখ পড়ে ট্রাকের দিকে। পেছনে কিছু নারী অবয়বে স্পষ্ট বোঝা যাচ্ছে পেছন থেকে। সেখান থেকেই গুনগুনিয়ে কান্নার আওয়াজ আসছে। কি হতে যাচ্ছে বুঝে ওঠার সাথে সাথে লক্ষ্মী ট্রাকের পিছু ছুটে। এই থামো, এই ট্রাক থামাও। কোথায় নিয়ে যাচ্ছে এদেরকে? থামাও বলে চিৎকার করে ডাকতে থাকে। লক্ষ্মীর এমন কাণ্ড দেখে আশু পিছু পিছু দৌড় লাগায়। লক্ষ্মীকে আটকিয়ে মুখ চেপে ধরে। লক্ষ্মী ছটফট করতে থাকে। আশু দাঁতে দাঁত পিষে বলে, ধরা খাওয়াবি নাকি শালি? চুপ থাক, একটা আওয়াজ মুখ থেকে বের করবি না। লক্ষ্মী সর্বশক্তি দিয়ে মুখ থেকে হাত ছড়িয়ে বলে, ওরা নারী পাচার করছে আশুদা, ওদের আটকাও। ওরা কিছুই করছে না, চল আমার সাথে। তুমি বলেছিলে ড্রাগ নয়তো অস্ত্র পাচার করা হচ্ছে। এখানে 3 ট্রাক ভরা মেয়ে নিয়ে গেল। ড্রাগের নামে নারী পাচার করা হচ্ছে, আর তুমি বলছো কিছুই না? কতগুলো জীবন ধ্বংস হয়ে গেল, কত বাবা মার বুক খালি হয়ে গেল, সেটা একবার ভেবে দেখো। আর আমি কিনা পাচারকারীর দলে মাঝে পড়লাম। চোখ ছলছল করছে লক্ষ্মীর। আশুর দিকে তাকিয়ে বলে, তুমি আমি মিথ্যে বললে আশুদা? আশু লক্ষ্মীকে ছেড়ে দেয়। বাইকে বসে বলে, মিথ্যা বলি নাই। নারী জাতি হলো সবচেয়ে পাওয়ারফুল ড্রাগ, সবচেয়ে বড় অস্ত্র। বন্দুকের গুলি যে বুকে আঘাত করতে অক্ষম, নারী জাতি সেই বুক ছারখার করে দিতে সক্ষম। নারী নেশা বড় নেশা, এর উপরে পৃথিবীতে বড় কোনো নেশা নাই। মানুষ মদ ছাড়ে, গাঁজা ছাড়ে, কিন্তু নারী ছাড়তে পারে না।
ছাড়লেও টিকতে পারে না। এই যে দেখলি নিয়ে গেল, এদের কোটি কোটি টাকা দাম। এরা দ্রব্য ছাড়া কিছুই না। আমিও তো এদের মতোই নারী আসুদা, দ্রব্য ছাড়া কিছুই না। আর একটা কথা বলবি তো জুতার বাড়ি খাবি। কিসের মধ্যে কি বলতাছোস, খেয়াল আছে? নিজের বলে কিসের মধ্যে কি বলতেছি, তাই না? আর ওদের কেউ নাই, বাপ মা ভাই নাই। আমার তো বাপ নাই, তোমাদের ঘাড়ে পড়ে আছি। আমারেও বেঁচে দাও, কোটি কোটি টাকা পাবা। আর একটা কথা বলবি তো গলা টিপে মেরে পুঁতে দিমু তোরে এইখানে লক্ষ্মী। রাগে থরথর করে কাঁপছে আশু। অন্ধকারে পুরোপুরি আঁচ করা যাচ্ছে না, তবে পরিমাণটা লক্ষ্মী ঠিক বুঝতে পেরে চুপ করে যায়, নয়তো এখন ভয়ানক কিছু ঘটতে পারে। বেশি বেশি বলে ফেলল কি? প্রাণের মায়া কান্না আছে। লক্ষ্মীর সামনে 5টা শপিং ব্যাগ, সাথে 1 কার্টুন প্যারা সন্দেশ রাখে লালন আর সুমন। এগুলো যে কে পাঠিয়েছে তা বুঝতে আর 23 বছরের ব্রেন লাগে না, 2 বছরের বাচ্চাও বুঝবে। লক্ষ্মীর বিরক্ত লাগছে এসব দেখে। তোদের হাতে পাঠাইছে কেন? আশুদা কই? লক্ষ্মীর প্রশ্নের উত্তরে লালন হাসতে হাসতে সোফায় বসে। সুমনও দাঁত বের করে লালনের পাশে বসে। লক্ষ্মী আবার জিজ্ঞাসা করে, কই সে? সুমন বলে, বলা যাবে না। ভুরু কুঁচকে ফেলে লক্ষ্মী। লালন বলে, সুমন চুপ থাক। আসলে গুরু খুবই ইম্পর্টেন্ট একটা কাজে আছে। কি সে ইম্পর্টেন্ট কাজ, সেইটা তো শুনতে চাইছি। গুরু সুরমার কাছে গেছে ফিল নিয়ে চিল করতে, বলেই লালন সুমন ইটকেল মার্কা হাসি দেয়। লক্ষ্মী বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, প্যাকেটগুলো নিয়ে আলমারিতে তুলে রাখে। লালন বলে, গুরুরে কি বলবো? রাগ কমছে তোর? কমবো না। জানোস কি করছে? মানুষ নিয়ে খেলছে, মেয়ে মানুষ নিয়ে। খারাপ মানুষদের নিয়ে খেলে খেলুক, তাই বলে এতগুলো মেয়ের জীবন নষ্ট করে দিবে? তাও এই পাপে আমাকে ঝরিয়ে। ধুরু, এইটা কোনো বিষয় হইল নাকি? ওই মাইয়াকে তো বিদেশিরা ব্যবহার করব, তাতে তোর কি? এইটুকু তুই একেবারে ফুসফুস করে উঠছিস। করবি তো, নিজের জাত, মেয়ে জাতের উপর একটা টান আছে না? কৌতুক করবি না লালন। আমি নিজে কতটা মেয়ের জীবন ধ্বংস করে দিলাম। এত ভালো মানুষ সাজা বন্ধ করতো। এর আগে মনে হয় করস নাই। পলাশতলার রানী আর ওই যে শ্রেয়া সেন, মনে আছে? ওদের যে ভুলিয়ে ভালিয়ে আশুদা তোর হাতে নিয়ে এলো, তারপর খোঁজ রাখছিস মেয়েগুলোর কি ব্যবস্থা হয়েছিল? না, সেটা আশুদার ব্যাপার, তাদের নিয়ে কি করবে না করবে। হ্যাঁ, করেছেই তো, নিজের বিছানায় নিছে। কি এমন ভাব করতেছস, তুই মনে হয় জানিসই না। তবে আশুদার দিল ভালা, আমাদেরও চান্স দিছে। এত ভালোবাসে তাই তো আশুদার সাইডে যাইতে ইচ্ছে করে না শহরে। কামকাজ দূরে থাক। আশুদার পয়সায় খাইতে পারস, কামকাজ করেই বা কি করবি? এই লক্ষ্মী, ঠেস মেরে কথা বলবি না। যা তো এখান থেকে, বের হয়ে এক্ষুনি। লালন সমান হাসতে হাসতে বেরিয়ে যায়। লক্ষ্মীর যেন রাগে মাথা ফেটে যাচ্ছে এমন অবস্থা। বাথরুমে ঢুকেই সে নিচে বসে মাথার উপর টেপকল ছেড়ে দেয়। মাথা বেয়ে জলকণা সারা শরীরে বইতে থাকে। 1 ঘন্টা ভেজার পর আস্তে আস্তে তার রাগ কমে আসে, কিন্তু উঠতে ইচ্ছে করছে না। গরমে টেপের হালকা ঠান্ডা পানি খুব আরামদায়ক লাগছে। ফ্যানের গরম বাতাসের চেয়ে হালকা ঠান্ডা পানি ঢের ভালো। পাজরা ভাঁজ করে আসন পেতে ধ্যানে বসে। মুহূর্তেই মনটা পুলকিত হয়, নিজেকে সন্ন্যাসী সন্ন্যাসী ফিল হতে থাকে। মনে মনে ঠিক করে নেয় সে সন্ন্যাসী হবে। এমনিতেও এ বাড়ির কেউ তার বিয়ে টিয়ে দিবে বলে মনে হয় না। 23 বছরের মেয়ের 2টো করে কোলে বাচ্চা থাকার কথা, সেখানে তাকে নিয়ে কারো মাথা ব্যথাই নেই। আসল বোন বলে কেউ তাকে বিয়ে করবে মাথাতেও আনে না। বাকিটা জীবন তার সন্ন্যাস ব্রত করেই কাটুক। লক্ষ্মী, এই লক্ষ্মী। চমকে ওঠে লক্ষ্মী, সামনে তাকিয়ে নিজের 2 ইঞ্চি সামনে আশুর মুখটা দেখেই ভয় পেয়ে পা করে চিৎকার। চিৎকারে আশুর কান জ্বালাপালা। ঘরের ভিতর লক্ষ্মীর মা দৌড়ে এসে দেখে বাথরুমে লক্ষ্মী আসন ঘরে টেপ কলের নিচে চোখ বড় বড় করে বসে আছে, আর তার সামনে দোকানে আঙুল গুজে আশু দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে লক্ষ্মী, চিৎকার দিলি কেন? তুই বাথরুমে কেন? আশু? কাকি, আমি 10 মিনিট ধরে এসে দেখতেছি চোখ বন্ধ করে তোমার মেয়ে ধ্যানে আছে। ভিজতে ভিজতে এত ডেকেও কাজ হয় নাই। অগত্যা আমাকে বাথরুমে ঢুকে টেপ বন্ধ করতে হলো। লক্ষ্মী, কি হয়েছে তোর? গরম লাগতেছিল মা, গরম। কিছু হয় নাই। চোখ খুইলা আশুদারে হুট করে দেখে চমকে গেছি, ওই আর কি। উঠ উঠ, তাড়াতাড়ি উঠে কাপড় পাল্টে নে। চুলায় তরকারি বসাইছি। হায় হায়, বললো নাকি? রান্নাঘরের দিকে দৌড়ে চলে যায় লক্ষ্মীর মা। লক্ষ্মী উঠতে গিয়েও গুটি গুটি হয়ে বসে পড়ে। কি হলো, আবার বসলি কেন? কাপড় আনি নাই আশুদা, তোমার সামনে উঠবো না, আমার শরম লাগে।
বেহুদা কথা কস কেন? আমার সামনে তো শরম লাগে। এই দেখ, এইটুকুনি ছিলি, এই আমি তোরে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিছি, আমার হাতে হিসু করে দিছিস, হাগু করে দিছিস, সব সাফ করছি, কোলা পিঠে করে এত বড় করছি, আর তো শরম লাগে আমার সামনে? লাগলে আমি কি করব? কতক্ষণ থেকে ভিজতেছিস তুই? জানি না, তবে বাথরুমে আসার আগে একবার সময় দেখছিলাম 2:56। শালি 4টার বেশি বাজে, এতক্ষণ তুই ভিজছিস? উঠ বলছি। অসুখ হইলে তো আমারই জ্বালাবি। জামা কাপড় কই তোর? বারান্দায় দড়িতে নাড়া আছে। আশু বারান্দায় গিয়ে একটা কুর্তি আর প্যান্ট এনে লক্ষ্মীর হাতে ধরিয়ে দেয়। নিজের ঘরের দিকে যেতেই বিথি ডাকে, দাদা এইদিকে আয়, দুপুরের খাবার খেয়ে যা। খামু না, খাইয়ে আসছি। খুব মুডে আছিস দেখছি, শুনলাম মুসার বাড়ি গেছিলি, তাই কি এত চাঙ্গা আসোস? এত বেশি কথা বলস কেন তুই? বিয়ে দিছি কি আমার পিছু লাগতে? যা না, শ্বশুর বাড়ি যা, এখানে কি? হ্যাঁ, আমি যাই, তারপর মার সাথে ঘ্যান ঘ্যান কর যে বিথিরে আনো বিথিরে আনো, কতদিন দেখি না, বাড়ি নাকি খালি পড়ে আছে। বুঝোস তো, এত কথা বলস কেন? বারে, আমি কি বললাম? আজব। মুখ বাঁকিয়ে বিথি ঘরে চলে যায়। আশু এসে বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর ব্যাগ হাতে লক্ষ্মী ঘরে ঢুকে ধপ করে বিছানায় রেখে বলে, এগুলো সুরমাকে দিয়ে এসো, সে খুবই খুশি হবে। চলে যেতে নিলে আশু হাত ধরে টেনে পাশে বসায়। আরে যাচ্ছিস কোথায়? রাগ এখনো কমেনি? আমার রাগ কমানোর জন্য লাগছো কেন? আমার রাগ ভাঙতে তোমার কাম কি? তুই রাগ করে বসে থাকলে আমার সেক্রেটারির দায়িত্ব পালন করবে কে? তোরে ছাড়া বড় বড় মিশনগুলো কি আর কমপ্লিট হয়েছে বল? স্বার্থবাদী পুরুষ কোথাকার। আমি মোটেই রাগ করিনি, কিন্তু কষ্ট পেয়েছি। তুমি যা ইচ্ছে করতে পারো, আমি তাতে কথা বলতে যাব না, কিন্তু খারাপ কাজগুলোতে আমাকে একদম জড়াবে না। দুবেলা পুজো দিয়ে তোমার জন্য আবার যেন আমাকে নরকে না যেতে হয়। তোর কাছে খারাপ কাজ কোনটা আর ভালো কাজ কোনটা? তুমি যে খারাপ লোকগুলোকে মারো সেগুলো হচ্ছে ভালো কাজ। যত খারাপ লোক বিদায় হবে তত মানুষ পাপমুক্ত হবে। আর ওই যে ভালো মেয়েগুলো জীবন ধ্বংস করো, সেগুলো হচ্ছে খারাপ কাজ। আমি কারো জীবন ধ্বংস করি না, টাকা পাই কাজ করি। এর আগেও নাই আমি, পরেও নাই আমি। রানী, শ্রেয়া এদের সাথে কি ভালো কিছু করেছো? ওই পতিতাদের সাথে আর কি করব? যে যেমন তার সাথে তেমনই করা উচিত। মানুষ চিনিস তুই? পূরবীর সাথে কি করতে চাইছিলা? ভুলে গেছো? কি চাইছিলাম? শালেরই বিয়ে করে রানী বানাইতে চাইছিলাম। শালের সহ্য হইল না, নাগরের সাথে পালাইয়ে গেল। একা একা তো আর পালাইব না। তুমি যেটারে রানী বলতাছো সেটা তার জন্য জুলুম। তুমি ধর্ম কর্ণ নাই মানতে পারো, আর সবাই তো মানে। বেশি কথা বলো আজকাল। গিফটগুলো দেখছোস, নাকি না দেখেই নিয়ে আসছোস? নিব না তোমার গিফট, নিয়ে যাও। যেমন ছিল অমনি আছে সব, টাচও করি নাই। আমি তো প্যারা সন্দেশও পাঠাইছিলাম, সেটা তো ঠিকই রেখে দিছোস। লক্ষ্মী মুখ বাঁকা করে ভেঙচি কাটে। আশু প্যাকেট খুলে বলে, দেখ কি আনছি, তোর কষ্ট এখনই দূর হয়ে যাবে। আশু স্টেশনের একটা ব্রাইডাল জুয়েলারি সেট বের করে। লক্ষ্মী খুশিতে চিৎকার করে ওঠে, আশুদা, এইটা তো আমি অনলাইনে পছন্দ করছিলাম। জানি, যা পরে সবাইকে দেখা। আর এইগুলোতে তোর জামা কাপড় আছে, যেগুলো আমারে মেসেঞ্জারে পিক দিছিলি। লক্ষ্মী নতুন ড্রেস জুয়েলারি পরে সবাইকে দেখায়। নতুন বইগুলো পড়া শেষ, আবার নতুন কিছু বই আনতে হবে। দুদিন হলো বাড়ি থেকে বের হয় না রুকু। মমতাকে বলেছে ছুটিতে আসে সে, আজ বেরোতে হবে। ডেইলি তো আর ছুটি থাকবে না। সেদিনে নিয়ে আসা বইগুলো নিয়ে বেরিয়ে আসে রুকু। গাড়িতে উঠে রওনা দেয় সেই লাইব্রেরির উদ্দেশ্যে। লাইব্রেরিতে পৌঁছে বইগুলো জমা দিয়ে নতুন বই খুঁজতে থাকে। একসাথে প্যাক করে রাখবে, তারপর যাওয়ার সময় নিয়ে যাবে। সেলফের পর সেলফ নতুন বই খুঁজে বেড়াচ্ছে রুকু। দু একটা পেয়েও যাচ্ছে। হঠাৎই কেউ সামনে 3টে বই ধরে। বইগুলো ইংলিশ ভার্সন। ম্যাম, নিউ কানেকশন। ও থ্যাঙ্কস। বইগুলো হাতে নেয় রুকু। ভালো করে দেখেই বিরক্ত হয়ে যায়। ধপ করে সেলফে রেখে বলে, শার্লক হোমস এর সব বুক পড়া আমার। এগুলো তো কবেই আসছে, নিউ কিছু নিতে চাই। রুকু আবার খুঁজতে থাকে। কিছুক্ষণ পর আরও 3টি বই তার সামনে দিয়ে বলে, নিউ কালেকশন ম্যাম। এবার বইগুলো হাতে নিল না রুকু, চোখ বুলিয়ে দেখে নিল। প্রচ্ছদে বাংলায় বড় বড় করে, ইন্দুবালার ভাতের হোটেল। নিচের প্রচ্ছদটা একটু দেখেই বুঝতে পেরেছে নিচের বইটা হচ্ছে হিন্দু ভাতের হোটেল।
রেস্টুরেন্টও যে এখানে আছে সেটা আমাকে ভাতের হোটেল দেখিয়ে বলে দিতে হবে না। আমি এখানে বেশ পুরনো। চাইনিজের পাশাপাশি কি এখন ভাতও মেনু অ্যাড করেছেন নাকি? আমি খিচুড়ির কথা বলছিলাম, ভাতের নয়। কিছুটা রাগী স্বরেই শুভ্রের দিকে তাকিয়ে বলে রুকু। বিনিময়ে সেদিনের মতো মিটিমিটি হাসি ছাড়া কিছুই রিপ্লাই পায় না। এদিক সেদিক তাকিয়ে সেখান থেকে প্রস্থান করে রুকু। শুভ্র পিছু ছাড়ে না। ভাগ্যিস আজও এসেছিল, নয়তো দেখাই হতো না রুকুর সাথে। একটু মজাও নেওয়া হতো না। রুকু যে টেবিলটে বসেছে সেখানে গিয়ে চেয়ার টেনে বসে পড়ে। রুকু ভুরু কুচকে জিজ্ঞাসা করে, প্রবলেমটা কি আপনার? কোনো প্রবলেম নেই। যেহেতু আপনি আমাদের রেগুলার গেস্ট, সেহেতু আপনাকে অল টাইম সার্ভিস করার ভীষণ প্রয়োজন বোধ করছি। আমি সাধারণ হয়ে থাকতে চাই। জি মিস। যাই হোক রুকু ম্যাম, আপনি এখান থেকে উঠলে আমি খাবার অর্ডার করতে পারি। শুভ্র কথা বলল না। তার ঠোঁটে সেই বিখ্যাত মুচকি হাসিটা ঝুলিয়ে রাখল। রুকি বিরক্তির চরম পর্যায়ে চলে যায়। সে উঠতে যাবে তখনই একজন ওয়েটার এসে টেবিলে, ম্যাম খিচুড়ি, বলে একটি প্লেটার রুকুর দিকে এবং আরেকটি প্লেটার শুভ্রের দিকে রাখে। রুকু একটু অবাকই হয়। গরম খিচুড়ির সাথে শুকনো মরিচ এবং বেগুন ভাজা। উত্তেজনায় অবিশ্বাস্য চোখে বলে, সিরিয়াসলি খিচুড়ি? জি ম্যাম, আমাদের স্যারকে বলছিলাম। স্যার প্রথমে না করলেও পরে কাস্টমারের জন্য হলেও এই মেনুটা অ্যাড করতে বলেছে। শুভ্রকে দেখিয়ে বলে ওয়েটার। শুভ্র একটু বিরক্তই হয়। সে চেয়েছিল ওয়েটার হয়ে একটু বিনোদন নিবে, সেজন্য ব্লু শার্ট চেঞ্জ করে হোয়াইট শার্ট পরেছে, বাট তার হয়ে উঠল না। ওয়েটার চোখ রাঙিয়ে বলে, আই অ্যাম স্টিল হেয়ার নাও। তোমাকে এক্সপ্লেন করতে বলিনি। সরি স্যার, বলে ওয়েটার চলে যায়। রুকু অবাক চোখে তাকিয়ে বলে, আপনাকে স্যার সম্বোধন করলো? অ্যাকচুয়ালি এই বিল্ডিং অ্যান্ড বিজনেসটা আমার, কিন্তু কি দুর্ভাগ্য বলুন, আপনি আমাকে ওয়েটার ভেবে বসে আছেন। আপনি কি করে জানলেন? প্রশ্নটা করে রুকু নিজেই ইতস্তত বোধ করে। সত্যিই তো সে ওয়েটারই ভেবেছিল। শুভ্র মিটিমিটি হাসছে। রুকু বলে, সরি, আমি বুঝতে পারিনি। অ্যাকচুয়ালি এর আগে আপনাকে কখনো দেখিনি, তবে ভালো লাগলো অনারকে দেখে। কিছুক্ষণ খিচুড়ি থেকে তাকিয়ে থেকে আবার বলো, আমি অনেকদিন থেকেই রিকোয়েস্ট করছিলাম, ফাইনালি অ্যাকসেপ্ট হলো, থ্যাঙ্কস। শুভ্র এর দিক থেকে কোনো রিপ্লাই পেল না। সে এক ধ্যানে রুকুকে দেখতেই ব্যস্ত। রুকু শুভ্রের সামনে বসে খেতে ইতস্তত করছিল। শুভ্রের সামনে খিচুড়ি, রুকু এদিক সেদিক তাকাচ্ছে। শুভ্র মন দিয়ে রুকুর এক একটা বাঁক পর্যবেক্ষণ করছে। আজও রুকুকে শুভ্র রঙের কুর্তিতে দেখেছে। রুকুকে নর্মাল হবার জন্য শুভ্র বলে, চাইনিজ ইটালিয়ান রেস্টুরেন্টে যে কাস্টমারের জন্য বাঙালি ফুড অ্যাড করা হলো, তার সাথে ব্রেকফাস্টটা তো করতেই পারি, তাই না? জি জি, অফকোর্স, তাড়াহুড়ো করে বলে দেয় রুকু। শুভ মুচকি হেসে খাওয়া স্টার্ট করে। রুকু খিচুড়ি মুখে দেয়। খিচুড়ির চালটা আর একটু ফুটতো, তবে খাওয়া যায়, স্বাদটাও ভালো। মিস নাকি মিসেস? খাওয়ার মাঝে প্রশ্নটা করে বসে শুভ্র। রুকুর খাবার আটকে যায়। কাশতে কাশতে পানি খায়। শুভ্রের হাসির রেখাটা এবার প্রশস্ত করে বলে, জাস্ট জানতে চাইছি, সম্বোধন করার জন্য। বেশি কিছু ভেবে হেজিটেশন ফিল করবেন না প্লিজ। রুকু বলে, জান্নাতুল ফেরদৌস রুকু। কী করা হয়? নোভেল পড়া। শুভ্র আবারও হাসে। রুকু তাড়াহুড়ো করে খেয়ে উঠে পড়ে। শুভ্রের সামনে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না তার, কারণ লোকটা খাচ্ছে কম, গিলছে বেশি, তাও আবার চোখ দিয়ে রুকুকেই। আসি বলেই হাঁটা দেয় রুকু। শুভ্র বলে, শুভ্র রঙে আপনাকে দারুণ লাগে মিস, নাকি মিসেস, যাই হোক। রুকু শুনেও না শোনার ভান করে। বাড়িতে এসে লিভিং রুমের পরিবেশটা একটু চেঞ্জ পায় রুকু। জমিলা এবং পুরবী খুবই ব্যস্ত দেখে। মমতা খুব ব্যস্ত। রুকু জমিলাকে ডেকে জিজ্ঞেস করে, কে আসবে? ছোট সাহেবরে দেখতে আসবে। কি, তোমার ছোট সাহেব মেয়ে নাকি? না মানে পাকা কথা বলতে আসবে। কে করছে এসব? রুকু মমতার কাছে গিয়ে প্রশ্ন করে, এসবের মানে কি ভাবি? তোমার ভাতিজা রিলেশনশিপে আছে, আমি তার গফের সাথে বিয়ে দিতে চাই। এটা অসম্ভব ভাবি। আমারও তো তাই মনে হয়েছিল যখন পূরবীর মুখে শুনলাম। তারপর ব্যাপারটা নিজে ঘাটিয়ে দেখলাম। খুব আশ্চর্য হলাম, কারণ রিভা এবং সাথে রিলেশনের কথা শুধু আমরাই জানি না, কিন্তু এই এলাকার প্রত্যেকটা বিল্ডিংয়ের লোক জানে। আমি এতদিন ছেলের বিয়ে না করার কারণ অন্যটা ভেবে আসছিলাম, এখন দেখি কারণ আরেকটা। হয়তো আমাকে তার রিলেশনশিপের কথা মুখ ফুটে বলতে পারেনি, কিন্তু আমি তো আমার ছেলেকে সারপ্রাইজ দিতেই পারি। আমার কখনো মনে হয়নি ভাবি, ভাতিজার দিকে কতটা খেয়াল রাখো যে মনে করার ইস্যু পাবে। রুকু আর কথা বলে না, পূরবীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসে। মনে মনে বলে,
আমি স্বাদের পাশে পূরবীকে দেখতে চেয়েছিলাম। স্বাদের চোখে পূরবীর জন্য আলাদা একটা মায়া আছে। তুমি না খেয়াল করলেও আমি খেয়াল করছি ভাবি। আমার ভাতিজার দিকে আমার খেয়াল ঠিকই আছে। সন্ধ্যায় রিভা, নোভা তাদের বাবা মা এবং 2 মামাকে সাথে নিয়ে স্বাদের বাসায় আসে। মমতা তাদের সাদরে আমন্ত্রণ জানায়। রিভাকে দেখে ভালোই লাগে। মেয়েটাকে মোটামুটি সুন্দরই বলা যায়। চোখ নাক মুখ সুন্দর। স্ক্রিনের কথা বলা যাচ্ছে না, কারণ একগাধা মেকআপ তা ঢাকা পড়েছে। সবাইকে বসতে বলা হয়। রিভা নোভা পাশাপাশি বসে। রিভার থেকে নোভাকেই ভালো লাগছে যেন। কারণটা হতে পারে নোভার মুখে ভারী মেকআপের অনুপস্থিতি। রিভার বাবা মমতার পরিচিত ব্যক্তি। এক এলাকায় থাকার বদৌলতে তাদের পরিচয় রয়েছে। তিনি সোফায় টানটান হয়ে বসে বলেন, আপা, আপনার সাথে আত্মীয়তা হবে এটা আমার পরম সৌভাগ্য। আমি গতকাল মেয়ের মুখে খবরটা শোনার পর বিশ্বাসই করতে পারছিলাম না। সত্যি বলতে ছেলে মেয়ে যে এতদূর এগিয়েছে তা আমার চোখের আড়ালে। তা সাদমান কোথায়? মমতা বিনয়ের সহিত বলে, হসপিটালেই আছে, এসে যাবে, আমি ফোন করে দিয়েছি। যাই হোক, আমি একটু অবাকই হয়েছি ওদের রিলেশনের কথা শুনে। রিভা বড় মিষ্টি মেয়ে, আমার তো বেশ ভালো লেগেছে। আমার ঘরে এত মিষ্টি একটা মেয়ে আসলে তো আলহামদুলিল্লাহ। জমিলা এসে নাস্তা দিয়ে যায়। পেছন পেছন পূরবীও আসে ট্রে হাতে। রিভার মা পূরবীকে দেখে মুগ্ধ হয়ে যায়। মুখ ফুটে বেরিয়ে আসে, মাশাআল্লাহ। মমতাকে জিজ্ঞাসা করে, এই মেয়েই তাহলে আপনাদের বাসার আশ্রিতা? পূরবী রিভার মার দিকে তাকায়। সাথে উপস্থিত সবাই পূরবীর দিকে তাকায়। পূরবী মাথাটা নিচু করে ফেলে। আশ্রিতা শব্দটি বড় তুচ্ছ একটা শব্দ। রাস্তায় ফেলে দেওয়া জিনিসের যত যা ডাস্টবিনে আশ্রয় পায়। এ বাড়িতে পূরবী তো ভুলেই গিয়েছিল সে আশ্রিতা। ভাগ্যিসিনী মনে করিয়ে দিল। পূরবী খুব ভালো করেই জানে সে আশ্রিতা, কিন্তু কেন জানি চেহারায় আধার নেমে আসে, যা সে চাইলেও সরিয়ে দিতে পারে না। মমতা হয়তো পূরবীর চেহারার আধার আঁচ করতে পেরেছে। রিভার মাকে বলে, ওর নাম পূরবী, আমার খুব নিকটাত্মীয়র মেয়ে, বর্তমানে আমার কাছেই আছে। ও আচ্ছা, নোভা বলেছিল ওর কথা, ওর জন্যই তো আমরা আজ এখানে। পূরবী, রুমে যাও, মমতার আদেশ দেয়। আরে যাবে কেন? থাক না, তুমি বসো মা, এখানে বসো। পূরবীর হাত টেনে পাশে বসিয়ে দেয়। পূরবীর আর যাওয়া হয় না। বর্তমানে মনে হচ্ছে ওনারা পূরবীকেই দেখতে এসেছে। আধিক্যের তার আর শেষ থাকে না। পূরবীর সম্পর্কে জানার উদ্দেশ্যে উল্টোপাল্টা প্রশ্ন করছে। পূরবী বারবার মমতার দিকে তাকাচ্ছে আর না বলে সংক্ষিপ্তভাবে উত্তর দিচ্ছে। মমতা বিরক্ত লাগছে পূরবীকে এভাবে চেপে ধরায়। জমিলা তো কানে কানে এসে বলেই দিল, বড় ম্যাডাম, ইনারা মেয়ে দেখাতে এসেছেন নাকি দেখতে এসেছেন? কি একটা বাজে পরিস্থিতিতে পড়ে গিয়েছে পূরবী। রিভার পরিবারের সবাই উৎসুক হয়ে পূরবীকে শুনছে। পূরবী তো পারে না, এবার কেঁদেই দিবে। এমন সময় স্বাদের আগমন ঘটে। পূরবী যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু উঠতে পারে না। রিভার মা তার হাত ধরে আছে। সবার দৃষ্টি এবার স্বাদের দিকে। স্বাদকে মমতা ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলেছিল। ইমার্জেন্সি থাকায় রাত 8টা বেজে গেল। উপস্থিতি মেহমানের দিকে একবার তাকায় স্বাদ। এনাদের আগে দেখেছে বলে মনে হয় না। সেলফ লাইফ নিয়ে এতটাই বিজি থাকতে হয় যে এলাকার ম্যাক্সিমাম লোকদের চিনে না। আশ্চর্য হলেও এটাই সত্যি, সে রিভাকেও চিনতে পারেনি। বর্তমান মেকআপের এতই ক্ষমতা যে প্লাস্টিক সার্জারি ছাড়াই মানুষ লুক চেঞ্জ করে দিতে পারে। নোভার দিকে চোখ পড়তেই তার ভুরু কুঁচকে যায়। তাদের পুরো ফ্যামিলি যে এখানে আছে তা বুঝতে দুদণ্ড টাইম লাগে না। মমতা বলে, স্বাদ, এদিকে এসো। স্বাদের যেন হুঁশ ফেরে। ভদ্রতার খাতিরে সে সালাম জানায়। রিভার বাবা খুব খুশি হয়ে যায়। বড় ডাক্তার হলে কি হবে, সংস্কারও ভালো জানে বলেন। স্বাদ মমতার কাছে গিয়ে জিজ্ঞেস করে, ইনারা এখানে কেন? মমতা খুশিতে গদগদ হয়ে বলে, সারপ্রাইজ। সারপ্রাইজ? ইয়েস মাই বয়। তুমি হয়তো মুখ ফুটে বলতে পারো না রিভার কথা, কিন্তু মা হিসেবে তো আমার তো হ্যাপিনেসের দিক খেয়াল রাখতে হয়। তোমার আর রিভার বিয়ের আলাপন একেবারে চমকে দিতে চেয়েছি, তাই তোমাকে আগে বলা হয়নি। স্বাদ যেন আকাশ থেকে পড়ে, কিছুতে হিসাব মেলাতে পারে না। নোভা টেনে সাদমানকে রিভার পাশে বসিয়ে দেয়। রিভার মা মামা বাবা সহ বলে ওঠে, মাশাল্লাহ। একেবারে রাজ্যটক। রিভা স্বাদের সাথে চিপকে বসে একদম, যেন কত গভীর সম্পর্ক দুজনের। কানের কাছে এসে ফিসফিস করে বলে, আর ইউ সারপ্রাইজড? ঘটনাগুলো তো তাড়াতাড়ি হচ্ছে যে স্বাদের ঠিক বোধগম্য হয়ে উঠছে না। মাথা ঝাঁপিয়ে বলে, ইয়েস, আই এম সারপ্রাইজড। লজ্জায় মুচকি হেসে রিভা স্বাদের হাতে হাত রাখে। সত্যি স্বাদ সারপ্রাইজ হয়ে যায় এহেন কাণ্ডে।
যেই মেয়েটা স্বাদের ধারে কাছে আসার সাহস পায় না, সে মেয়ে এমন আচরণ করছে যেন কত বছর রিলেশনে রয়েছে তার সাথে। গার্ডিয়ানরা তাদের বিয়ের কথা বলতে থাকে, যা শুনে সাদ আরও সারপ্রাইজ। মমতা বলে, আমি অতি শীঘ্রই আমার ছেলের বউ ঘরে তুলতে চাই। বয়স হয়ে যাচ্ছে, নাত নাতনির মুখ দেখব কবে? সেটাই আপা, বড় মেয়েটা তো জিদ ধরে বসেই আছে যে বিয়ে শাদী করবে না। ছোট মেয়েটা যেখানে রাজি এবং যোগ্য ছেলেও পছন্দ করে রেখেছে, তাহলে আর দেরি কিসের? রিভার মা বলে, আত্মীয়তা যেহেতু করতেই এসেছি, সেহেতু ভালোভাবেই করতে চাই। আপা, ও হচ্ছে আমার ছোট ভাই মিলন। এইবার রুয়ের থেকে পাশ দিয়েছে, 4-5 মাস হলো চাকরি করছে। নিজের ভাই বলে বলছি না, এরকম ছেলে দুটো পাবে না, চাঁদের টুকরো একদম। ভাইয়ের জন্য পূর্বীকে আমাদের বেশ পছন্দ হয়েছে। যদি আপনাদের আপত্তি না থাকে, আমরা আপনার বাড়িতে মেয়ে দেওয়া এবং নেওয়া দুটোই একসাথে করতে চাই। শোনা মাত্রই পূরবীর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। মমতা অবাক হয়ে হাসির ভান করে বলে, এটা কি বলছেন? আমরা ছেলের বিয়ের কথা ভাবছি এখন, মেয়ের নয়। আপা জানি, একটু তাড়াতাড়ি বলে ফেললাম, ভাইয়ের অনুমতি না নিয়ে বলে ফেললাম। প্লিজ কিছু মনে করবেন না। এরকম লক্ষ্মীমন্ত মেয়েকে কে বা ঘরের বউ করতে চাইবে না বলেন? তাই আর রিস্ক নিলাম না। পূরবীকে আমাদের খুবই পছন্দ।